আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমার ক্লাস হলো বিবিএ সেকেন্ড ইয়ারের সাথে, কোর্স হলো ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমি ইনকাম ট্যাক্সের উপরে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। আমার আজকে টপিক হলো ইনকাম ফ্রম স্যালারি। এর আগে দুটো ক্লাস নিয়েছি ইনকাম ফ্রম স্যালারির উপরে, আজকে আমাদের এটা থার্ড ক্লাস, লেকচার 3। আচ্ছা, এখানে যে অ্যাড্রেসটা আছে এটাতে লগ ইন করলে তোমরা আজকে ক্লাসে হ্যান্ড আউটটি কালেক্ট করে নিতে পারবে। আমরা ইনকাম ফ্রম স্যালারির এর আগের দুটো ক্লাসে অনেক কিছুই জেনেছি। আমাদের বিভিন্ন ডেফিনেশনসগুলো জেনেছি, চার্জেবিলিটি অফ ইনকাম সম্পর্কে জেনেছি। এছাড়াও এক্স্যাক্টলি ঠিক আগের ক্লাসটাতে আমরা এলিমেন্টস অফ স্যালারিগুলো সম্পর্কে জেনেছি, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য কার্যকরী কাজে লাগে। আজকে আমরা বিভিন্ন ফান্ড সম্পর্কে জানবো, অর্থাৎ একজন এমপ্লয়ির জন্য যে ফান্ডগুলো মেনটেন করেন তার ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে, ভবিষ্যতের সিকিউরিটির জন্য, যে ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য যে ফান্ডগুলো মেনটেন করেন সেই ফান্ডগুলো সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। এছাড়াও একদম সামারাইজড আকারে আমরা একটু দেখার চেষ্টা করব নন ট্যাক্সেবল ইনকাম, যেটা স্যালারির সাথে রিলেটেড, আমরা অলরেডি পড়েছি, তারপর আজকে একটু দেখে নিব আমরা। এছাড়া ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের জন্য স্যালারি থেকে কোন কোন খাতের বিনিয়োগগুলো আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ব্যবহার করতে পারি, এগুলো আমরা দেখব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। একদম প্রথমেই আছে প্রভিডেন্ট ফান্ড। ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ের জন্য মেনটেন করেন। প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আমরা এর আগের ক্লাসগুলোতে বিভিন্ন সময় আমরা জেনেছি, আজকে একটু সামারাইজড আকারে আমরা এখানে দেখে নেব। আমরা অলরেডি যেহেতু জানি প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে, সেই জন্য আমার মনে হয় এটা অনেক বেশি ইজি হয়ে যাবে তোমাদের জন্য। দেখো, প্রভিডেন্ট ফান্ডে আমরা কি বলেছি, এটা প্রভিডেন্ট ফান্ড মানে হলো এমপ্লয়ের জন্য এমপ্লয়ার একটা ভবিষ্যৎ ব্যবস্থা করছেন। কিসের ব্যবস্থা? যে ফিনান্সিয়াল প্রোটেকশন, এন্ড অফ হিজ সার্ভিস লাইফ, তার সার্ভিস লাইফের শেষে সে যেন একটা ফিনান্সিয়াল প্রোটেকশন পায়, তার জন্যই কিন্তু এখানে প্রভিডেন্ট ফান্ড মেনটেন করা হয়। এবং প্রভিডেন্ট ফান্ডের মধ্যে এমপ্লয়ের কন্ট্রিবিউশন আছে, অথবা এমপ্লয়ারের কন্ট্রিবিউশন আছে, অথবা এমপ্লয় এবং এমপ্লয়ার বোথ দুজনেরই কন্ট্রিবিউশন আমরা দেখতে পাই প্রভিডেন্ট ফান্ডের মধ্যে। তাহলে এখানে যে ফান্ডের মধ্যে কি বলা হচ্ছে, প্রভিডেন্ট ফান্ড ইজ দ্য ফান্ড ওয়্যার ফান্ডস আর অ্যাকুমুলেটেড ডিউরিং দ্য অ্যাক্টিভ পিরিয়ড অফ এমপ্লয়িজ। তাহলে এমপ্লয়ি যখন কাজ করছেন সেই সময় একটা ফান্ড অ্যাকুমুলেটেড করা হয়, যা ফর হিজ ফিনান্সিয়াল প্রোটেকশন অ্যাট দ্য এন্ড অফ হিজ সার্ভিস লাইফ, তার এন্ড অফ হিজ সার্ভিস লাইফের ফিনান্সিয়াল প্রোটেকশনের জন্য এই ফান্ডটা অ্যাকুমুলেট করা হয়। অ্যামাউন্ট কন্ট্রিবিউটেড বাই দ্য এমপ্লয়ি অর দ্য এমপ্লয়ার অর বোথ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, দ্য অ্যামাউন্ট লাইং ইন দ্য ফান্ড ইজ ইনভেস্টেড ইন ট্রাস্ট সিকিউরিটি দ্যাট ইল ফেয়ার বাট সিকিউরড রিটার্ন। তাহলে যে অ্যামাউন্টটা এই ফান্ডে অ্যাকুমুলেটেড হচ্ছে সেটা ইনভেস্ট করা হচ্ছে কোথায়? একটা ট্রাস্ট সিকিউরিটিতে, যেটাতে একটা বলছে ফেয়ার ইল, মানে রিটার্নটা আসছে ইল বা রিটার্নটা ফেয়ার বাট সিকিউরড রিটার্ন। ঠিক আছে, ফেয়ার বাট সিকিউরড রিটার্ন। তাহলে প্রভিডেন্ট ফান্ডের মধ্যে যে কন্ট্রিবিউশন, দুজনের এমপ্লয়ার অথবা দুজনের কন্ট্রিবিউশনে যে ফান্ডটা ক্রিয়েট হচ্ছে, সেই ফান্ডটা আইডল হিসেবে রেখে না দিয়ে সেটাকে ইনভেস্ট করা হচ্ছে, এবং সে এমন একটা সিকিউরিটিজে, ট্রাস্ট সিকিউরিটিজে ইনভেস্ট করা হচ্ছে যেখান থেকে একটা ফেয়ার বাট সিকিউরড রিটার্ন আশা করা যায়। ঠিক আছে, এরকম একটা সিকিউরিটিজে তারা ইনভেস্ট করছে এমপ্লয়ার। When an employee leaves his service either on retirement or any reason, অন্য কোনো রিটায়ারমেন্টের সময় অথবা অন্য কোনো রিজনে যখন একজন এমপ্লয়ি সার্ভিসটা লিভ করছেন, তখনই তার এই প্রভিডেন্ট ফান্ডে যে পরিমাণ অ্যামাউন্ট ক্রেডিটেড হবে সেই অ্যামাউন্টটা তিনি রিসিভ করছেন। প্রভিডেন্ট ফান্ডে তার নামে যে পরিমাণ অ্যামাউন্ট জমা হয়েছে বা ক্রেডিট হয়েছে সেই অ্যামাউন্টটা তিনি রিসিভ করে নেবেন। আচ্ছা, এরপরে বলা হয়েছে দ্য কেস অফ ডেথ, যদি এমপ্লয়ি মারা যান তাহলে তার নমিনি, যাদেরকে তিনি প্রভিডেন্ট ফান্ডের নমিনি করে যাবেন, তারা এই প্রভিডেন্ট ফান্ডটা পাবেন। আর এছাড়া লাস্টে যে কথাটা বলা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডকে একটা সোশ্যাল সিকিউরিটি মেজার বলা হয়। ঠিক আছে, এটা একটা সিকিউরিটি মেজার যেটা এমপ্লয়িকে প্রোভাইড করছে এমপ্লয়ার, তার ডিউরিং দ্য এমপ্লয়মেন্ট পিরিয়ডের সময় তার কিছু বাধ্যতামূলকভাবে কিছু ফান্ড জমা করে, এবং এমপ্লয়ার নিজেও কিছু কখনো কখনো কন্ট্রিবিউট করে এই ফান্ডটা ক্রিয়েট করছে, যাতে করে ভবিষ্যতে এমপ্লয়ের এটা কাজে লাগে বা তার পরিবারের এটা কাজে লাগে। আচ্ছা, এখানে দেখো টাইপস অফ প্রভিডেন্ট ফান্ড, এটা তো আমরা আগেই শিখেছি।
প্রভিডেন্ট ফান্ডকে আমরা প্রথমে 3টা ভাগে ভাগ করেছি। একটা হলো স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড অথবা গভর্নমেন্টাল, না, স্ট্যাচুটরি অথবা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, এরপরে আছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এরপর আছে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। স্ট্যাচুটরি অথবা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড আর একটা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। তাহলে এই হলো আমরা বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে জানলাম। আসলে আমরা একটু দেখে নিই যে কোনটাকে কি বলে। আচ্ছা, দেখো, স্ট্যাচুটরি অর গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, এটা বলা হয়েছে প্রভিডেন্ট অ্যাক্ট 1925 অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুল 1979 অথবা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 1979। তাহলে এই অ্যাক্টগুলোর আন্ডারে এই প্রভিডেন্ট ফান্ডটা গঠিত হয়। এটার নাম স্ট্যাচুটরি অর গভর্নমেন্ট, তার মানে কি গভর্নমেন্ট সাথে রিলেটেড, না? তাহলে এখানে গভর্নমেন্ট যখন এমপ্লয়ার, সরকার যখন এমপ্লয়ার, তাহলে গভর্নমেন্ট তার এমপ্লয়ীদের জন্য, সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য যেই প্রভিডেন্ট ফান্ডটা কন্ট্রোল বা মেনটেন করছে সেটাকে আমরা বলছি স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড। তাহলে এই প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট স্ট্যাচুটরি বা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের মধ্যে আমরা দুটো রকম পেলাম, একটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড আর একটা হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। তাহলে জেনারেল প্রভিডেন্ট ফান্ড কোনটা? যেখানে এমপ্লয়ি, সরকারি যেসব কর্মকর্তা বা কর্মচারী পেনশনেবল জবের আওতার মধ্যে আছেন, হ্যাঁ, তারা পার্মানেন্টলি ট্রান্সফার টু দ্য পেনশনেবল জব, অর্থাৎ তারা তাদের সার্ভিস লাইফের শেষে পেনশন পাবেন। এই এমপ্লয়ীদের জন্য যে প্রভিডেন্ট ফান্ডটা মেনটেন করা হয় সেটাকে আমরা বলছি জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আর এখানে এমপ্লয়ার কন্ট্রিবিউটস নাথিং, এখানে গভর্নমেন্ট কোনো কন্ট্রিবিউশন আমরা দেখতে পাবো না, হ্যাঁ, দেখতে পাবো না যে গভর্নমেন্ট কোনো কন্ট্রিবিউট এখানে করছে না। এখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের কন্ট্রিবিউশনে এই প্রভিডেন্ট ফান্ডটা ক্রিয়েট হচ্ছে। কাদের জন্য? এটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা পেনশনেবল জবের আওতার মধ্যে আছেন, অর্থাৎ যারা এই তাদের সার্ভিস লাইফের শেষে যারা পেনশন পাবেন। আর যেসব কর্মকর্তা বা কর্মচারী বেনিফিট ফ্রম পেনশন থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না, তাদের জন্য যে প্রভিডেন্ট ফান্ডটা মেনটেন করা হয় সেটাকে বলা হয় কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। কন্ট্রিবিউটরি কেন? কারণ হলো এখানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কন্ট্রিবিউশন করছেন, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু এখানে কন্ট্রিবিউশন করছেন না, সেটার নাম জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কিন্তু এখানে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন করছেন। কেন করছেন? কারণ এই এমপ্লয়িরা পেনশনের আওতার মধ্যে নাই, তারা তাদের সার্ভিস লাইফ শেষে পেনশন পাবেন না। তাহলে এই আমরা দেখে নিলাম স্ট্যাচুটরি অ্যান্ড গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, এবং তার মধ্যে যে দুটো টাইপ আছে সেই দুটো টাইপ কখন আমরা কাকে কিভাবে বলছি সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো বলছে এট দ্য টাইম অফ ট্যাক্স কম্পিটিশন, তাহলে ট্যাক্স যখন কম্পিউট করব বা গণনা করব তখন আমরা আসলে দেখে নিই যে আমরা কোন কন্ট্রিবিউটরি বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডকে কিভাবে আমরা ট্রিটমেন্টটা দিব। এখানে যেমন প্রথমে বলেছে যে যেহেতু জেনারেল প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের কোনো কন্ট্রিবিউশন নাই, হ্যাঁ, কোশ্চেন অফ দ্য ইনক্লুশন ইজ নো কোশ্চেন অফ দ্য ইনক্লুশন অফ প্রভিডেন্ট ফান্ড, কোনো কিছু এই প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো কিছু ইনকাম ফ্রম ইনকামে অ্যাড হচ্ছে না। কারণ হলো কি, এখানে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড মানে কোনো কন্ট্রিবিউশন নাই, ঠিক আছে? এখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রিবিউশন নাই, হ্যাঁ, বা উইথ স্যালারি। কারণ হলো কি, এখানে গভর্নমেন্ট যখন এমপ্লয়ার, তখন গভর্নমেন্ট এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কোনো কিছু কন্ট্রিবিউট করছেন না, সুতরাং এখানে প্রভিডেন্ট ফান্ডের কোনো কিছু স্যালারির সাথে অ্যাড হবে না। কিন্তু গভর্নমেন্ট আমাদের যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ডের মধ্যে আমরা দেখব যে গভর্নমেন্টের কন্ট্রিবিউশন আছে। তাহলে গভর্নমেন্ট মানে এমপ্লয়ার, তাহলে এমপ্লয়ার যে কন্ট্রিবিউশনটা এটা তার স্যালারির সাথে ইনক্লুড হবে। আমরা তো আগেই দেখেছি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আমরা এলিমেন্ট অফ স্যালারির মধ্যে পড়েছি যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যে অংশটুকু এমপ্লয়ার কন্ট্রিবিউশন সেটা স্যালারির সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এখানেও তাই, এখানে যেহেতু গভর্নমেন্ট কন্ট্রিবিউট করছেন, তাহলে গভর্নমেন্টের যে কন্ট্রিবিউশনটা আছে, গভর্নমেন্ট অ্যাজ এ এমপ্লয়ার কন্ট্রিবিউট করছে, তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা তার স্যালারির সাথে অ্যাড হবে, ঠিক আছে? আর কি বলছে দেখো, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু স্ট্যাচুটরি অর গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড উইল বি ইনক্লুডেড ইন দ্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। তাহলে এখানে এমপ্লয়ির যে কন্ট্রিবিউশনটা আছে এই স্ট্যাচুটরি অথবা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের ভিতরে
যেই এমপ্লয়ের যে কন্ট্রিবিউশনটুকু এটাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে এটা অ্যালাউ করা হয়েছে। অর্থাৎ যে রিবেট কাউন্ট করার সময় আমরা যখন দেখেছিলাম যে ইনভেস্টমেন্ট কোন কোন খাতে ইনভেস্ট করলে বা বিনিয়োগ করলে সেটাকে রিবেটের আওতার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো, তার মধ্যে এটা একটা, হ্যাঁ, স্ট্যাচুটরি এবং গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ের যে কন্ট্রিবিউশনটা আছে সেটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ধরতে পারবো। আচ্ছা, এরপরে বলেছে যে অ্যাকুমুলেটেড ব্যালেন্স অফ জিপিএফ, যে অ্যাকুমুলেটেড যে ব্যালেন্সটা হবে অর্থাৎ তার সার্ভিস লাইফের শেষে এই যে ব্যালেন্সটা অ্যাকুমুলেটেড হবে তার এমপ্লয়ের অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে, সেখান থেকে কিন্তু এটা ট্যাক্সেবল টোটাল ইনকামের সাথে যোগ হবে না এবং এটা ট্যাক্সড না, এটা ট্যাক্সেবল না। কেন? কারণ হলো এটা তো প্রতি বছর এমপ্লয়ের যে কন্ট্রিবিউশনটা আছে সেটাও অ্যাড হয়ে যাচ্ছে, বা এখান থেকে কোনো রিসিভ থাকলে সেটাও অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য এখানে আমরা দেখব যে যখন সার্ভিস লাইফের শেষে যে অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা আছে জিপিএফে, এই পরিমাণটার জন্য তাকে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না, ঠিক আছে? এটা তার প্রতি বছরে এই কন্ট্রিবিউটরিটা অ্যাড হয়ে যাচ্ছে। আর আমাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে তো কোনো কন্ট্রিবিউশনই নাই এমপ্লয়ের, সুতরাং ওখানে কিছু অ্যাড হচ্ছে না। আচ্ছা, এই গেল আমাদের ট্যাক্স কম্পিটিশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা দেখবো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে আসলে আমরা অনেক কিছু জানি অলরেডি, একটু দেখে নিই। তারপরে এখানে কি বলা হয়েছে, পার্ট বি, ফার্স্ট শিডিউল অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর পার্ট বিতে আমরা এই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে কিছু কন্ডিশনস পাবো। আর এছাড়া অ্যাপ্রুভ বাই দ্য কমিশনার অফ ট্যাক্সেস, কমিশনার অফ ট্যাক্সেস এটা অ্যাপ্রুভ করবেন। আচ্ছা, তাহলে দেখো আমাদের রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড কি, এটা কনস্টিটিউট হচ্ছে আন্ডার দ্য অ্যাক্ট অফ 1984 এর পার্ট বি ফার্স্ট শিডিউল, এবং এখানে অ্যাপ্রুভ বাই দ্য কমিশনার অফ ট্যাক্সেস, ঠিক আছে? এখানে এই কথাটা বলা আছে। আর এখানে কি বলছে, দিস ফান্ডস অ্যাভেলেবল ইন নন গভর্নমেন্ট বাংলাদেশি ইনকাম। একজন নন গভর্নমেন্ট এমপ্লয়ি না, নন গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশি এমপ্লয়ের জন্য এই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডটাকে মেনটেন করা হয়, এবং এখানে এমপ্লয়িজ এবং এমপ্লয়ার দুজনেরই কন্ট্রিবিউশন আমরা দেখব। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড যেটা কমিশনার অফ ট্যাক্সেস অ্যাপ্রুভ করছেন, এবং যেটা এই ফার্স্ট শিডিউল অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর পার্ট বিতে তার কন্ডিশনগুলো বলা আছে। এই প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেই প্রভিডেন্ট ফান্ডে আমরা দেখব এমপ্লয়িজের যে কন্ট্রিবিউশন আছে সেই সমপরিমাণ টাকা এমপ্লয়ারও কন্ট্রিবিউট করছেন, এবং এটা সাধারণত নন গভর্নমেন্ট বাংলাদেশি, হ্যাঁ, নন গভর্নমেন্ট এবং বাংলাদেশি এমপ্লয়ীদের জন্য আমরা এই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডটা মেনটেন করতে দেখব। আচ্ছা, এখানে এই যে আমরা যে কন্ডিশনের কথাটা বললাম, যে পার্ট বি ফার্স্ট শিডিউলে যে কন্ডিশনগুলো বলা আছে সেই কন্ডিশনগুলো কি সেটা আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড শ্যাল স্যাটিসফাই দ্য কন্ডিশন সেট আউট বিলো, আমরা বলবো এখন, এবং আদার কন্ডিশন হুইচ আর এনবিআর মে প্রেসক্রাইব। তাহলে এনবিআর যে কন্ডিশনগুলো প্রেসক্রাইব করেছেন এবং ফার্স্ট শিডিউল আমাদের পার্ট বিতে যেই কন্ডিশনগুলো বলা আছে সেগুলো যদি ফুলফিল করে, স্যাটিসফাই করে, তখনই এটাকে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হিসেবে অ্যাপ্রুভ করা হয়। তাহলে কন্ডিশনগুলো কি দেখো, এখানে বলা হয়েছে যে এমপ্লয়ি শ্যাল বি এমপ্লয়েড ইন বাংলাদেশ, তাকে বাংলাদেশে এমপ্লয়েড হতে হবে, এবং তিনি যেই অফিসে কাজ করেন তার প্রিন্সিপাল অফিস বা হেড অফিসটা অবশ্যই বাংলাদেশে অবস্থিত হতে হবে। মানে ওই যে সেই যে ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল বাই বাংলাদেশ, হ্যাঁ, তাহলে ম্যানেজমেন্টটা পুরোপুরি বাংলাদেশে কন্ট্রোল হতে হবে। আরেকটা বলেছে ইন কেস অফ এক্সেপশনাল, যদি এক্সেপশনাল কোনো কেস আসে সেই ক্ষেত্রে কমিশনার জাজমেন্টের উপর ডিপেন্ড করবে যে সে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হিসেবে এটাকে অ্যাপ্রুভ করবে কি করবে না, সেটা ডিপেন্ড করবে কমিশনার জাজমেন্টের উপরে। কিন্তু আমরা নর্মালি দেখব যে যারা বাংলাদেশি এমপ্লয় কিন্তু নন গভর্নমেন্ট বাংলাদেশে কাজ করছেন এমপ্লয়েড, এবং তিনি যে অফিসে কর্মরত সেই অফিসটার প্লেস এবং তার হেড অফিস বাংলাদেশে অবস্থিত। তাহলে এই ধরনের কন্ডিশনে যদি প্রভিডেন্ট ফান্ড মেনটেন করা হয় সেটাকে আমরা রিকগনাইজ করব। আচ্ছা, 2 নম্বরে বলছে যে এমপ্লয়ার মাস্ট ডিডাক্ট আ সার্টেন পার্সেন্টেজ, এমপ্লয়ের কাছ থেকে একটা সার্টেন পার্সেন্টেজ, তার বেসিক স্যালারি থেকে একটা সার্টেন পার্সেন্টেজ তিনি কেটে রাখবেন, ডিডাক্ট করবেন, এবং সেই পরিমাণ টাকা তিনি করবেন ডিপোজিট করবেন, ঠিক আছে? সেম ফান্ড তিনি ডিপোজিট করবেন। তারপরে কি বলেছে, এমপ্লয়ার উইল অলসো কন্ট্রিবিউট দ্য সেম অ্যামাউন্ট, এমপ্লয়ারও সেম অ্যামাউন্ট কন্ট্রিবিউট করবেন, এবং দুজনের এই কন্ট্রিবিউশনে দ্য ফান্ড উইল কনস্টিটিউট টেকিং দ্য কন্ট্রিবিউশন অফ বোথ দ্য এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ার এবং এমপ্লয়ির দুজনের কন্ট্রিবিউশনে
এই প্রভিডেন্ট ফান্ডটা তৈরি হলো, কনস্টিটিউট হলো। The fund will be managed by the trustee, হ্যাঁ, of 2 or more person। তাহলে এই যে ফান্ডটা ক্রিয়েট হচ্ছে, এমপ্লয়ার এবং এমপ্লয়ের কন্ট্রিবিউশনে যে ফান্ডটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, এই ফান্ডটা তো একজনকে ম্যানেজ করতে হবে। তাহলে বলছে এটা বাই ট্রাস্টি, যে ট্রাস্টিটা 2 or more person, 2 অথবা ততোধিক ব্যক্তি দ্বারা গঠিত কোনো ট্রাস্টি দ্বারা এই ফান্ডটা ম্যানেজ হতে হবে। আচ্ছা, তারপরে বলেছে এমপ্লয়ার উইল নট বি এবল টু ট্রিট এনি অ্যামাউন্ট। এখানে যেই প্রভিডেন্ট ফান্ডটা আছে সেখান থেকে এমপ্লয়ার কিন্তু কিছু পাবেন না। আচ্ছা, আর এমপ্লয়ি উইল রিসিভ, তিনি এই অ্যামাউন্টটা রিসিভ করবেন তার যখন সার্ভিস লাইফটা শেষ হলো, সেটা টার্মিনেশনে হতে পারে, তিনি জবটা রিটায়ারমেন্টে যেতে পারেন, বা অন্য যে কোনো কারণে তিনি সার্ভিসটা লিভ করেছেন, তখনই তিনি এখানে তার প্রভিডেন্ট ফান্ড হিসেবে যে অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা ক্রিয়েটেড হয়েছে তার নামে, সেই অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা তিনি পাবেন। ঠিক আছে, এবং তখন কিন্তু আমরা আগে দেখেছি যে সেখানে তখন আর কোনো কিছু ট্যাক্সেবল ইনকাম হচ্ছে না, কারণ আগেই তার সব পেমেন্ট হচ্ছে। আচ্ছা, এরপর দেখো পয়েন্ট টু বি রিমেম্বার দ্য টাইম অফ ট্যাক্স কম্পিটিশন। তার ট্যাক্স কম্পিটিশনের ক্ষেত্রে আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কি কি দেখবো। দেখো, প্রথমে বলেছে যে এখানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন আছে, তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা এটা একটা বেনিফিট এমপ্লয়ের জন্য। তাহলে এই বেনিফিটটা আমরা প্রফিট ইন লিeu স্যালারি বলি। তাহলে এই বেনিফিটটা তার ইনকামের সাথে, ট্যাক্সেবল ইনকামের সাথে, টোটাল ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে ট্যাক্সেবল ইনকাম হিসেবে। ঠিক আছে, প্রতি বছর অ্যাজ পার দ্য রুল অনুযায়ী ইনক্লুডেড। ঠিক আছে, আর ইনক্লুডেড এমপ্লয়ের যে কন্ট্রিবিউশন এটা তার স্যালারির সাথে ইনক্লুড হবে। এরপরে বলছে বোথ এমপ্লয়িজ এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এমপ্লয়ার এবং এমপ্লয় যে কন্ট্রিবিউশনটা করলো, এই পুরোটাই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে এটা ধরা যাবে। আমরা যখন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেশন করব, তখন এমপ্লয় এবং এমপ্লয়ার্স দুজনের কন্ট্রিবিউশনটাকে আমরা নিতে পারবো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে। আচ্ছা, এরপরে বলেছে অ্যাকুমুলেটেড ব্যালেন্স যেটা তৈরি হচ্ছে ক্রেডিটেড টু দ্য এমপ্লয় ইন দ্য আরপিএফ। এখানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যে অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা তৈরি হচ্ছে, এটা সে যখন প্রাপ্ত হবেন, মানে জবটা লিভ করার সময় তিনি যখন পাচ্ছেন, তখন এক্সক্লুডেড ফ্রম দ্য স্যালারি ইনকাম। কেন? কারণ হলো প্রতি বছরে তার স্যালারির সাথে তো এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা অ্যাড হয়ে যাচ্ছে, এবং আমরা এর আগেও যে ইন্টারেস্টটা আমরা দেখেছি যে প্রভিডেন্ট ফান্ডের উপর যে ইন্টারেস্ট, সেটা কি 14.5% অথবা 1/3 অফ দ্য বেসিক স্যালারি। এই দুটোর মধ্যে যেটা লোয়ার, তার থেকে যদি বেশি পরিমাণে হয় ইন্টারেস্ট, সেটাও অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে প্রতি বছরে যখন আমরা ট্যাক্সেবল ইনকাম কাউন্ট করছি, তখন প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটাকেও আমরা কাউন্ট করে নিচ্ছি, আবার ওই অ্যাকুমুলেটেড ব্যালেন্সের উপরে যে ইন্টারেস্টটা হচ্ছে তার থেকে ট্যাক্সেবল ইনকামের অংশটুকু আমরা নিয়ে নিচ্ছি। তাহলে যখন নাকি এমপ্লয়ি তার সার্ভিস লিভ করছেন, তখন তিনি তার যে ইনকামটা তিনি প্রাপ্ত হবেন, সেগুলো তো অলরেডি ট্যাক্স প্রদান করা হয়েছে, সুতরাং তখন আর তার কোনো এক্সক্লুডেড ফ্রম দ্য স্যালারি, তার স্যালারির মধ্যে তখন আর ইনক্লুড হচ্ছে না। তাহলে এই গেল আমাদের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম, আমরা তো আগেও শিখেছি, আজকে আমরা একটু সামারাইজ আকারে আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসো আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তাহলে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডকে আমরা আগেই তো এর আগে এটা বলা হয়েছে যে কি, যেই যে স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড অথবা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের আওতার মধ্যে পড়ছে না, সেটাকে আমরা আনরিকগনাইজ বলি। তাহলে আনরিকগনাইজ কাকে বলছি? ইজ নট রিকগনাইজড। তাহলে আমরা যেই পার্ট বি ফার্স্ট শিডিউল ইন দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর যে কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিল করছে না, অথবা নট অ্যাপ্রুভ বাই দ্য কমিশনার অফ ট্যাক্সেস, যিনি কমিশনার অফ ট্যাক্সেস তিনিও এটা অ্যাপ্রুভ করেন নাই। তাহলে এই ধরনের প্রভিডেন্ট ফান্ডকে আমরা বলছি আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এখানে দেখো, এখানেও এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনেরই কন্ট্রিবিউশন আছে, এমপ্লয়ার কন্ট্রিবিউট করছেন এবং এমপ্লয়ারও কন্ট্রিবিউট করছেন। তাহলে এখানে হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলেছে। দেখো, এখানে কিন্তু বাংলাদেশি কথাটা উল্লেখ করা নাই। তাহলে আমাদের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আমাদের ছিল কি শুধুমাত্র বাংলাদেশি নন গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য, তাহলে এখানে কিন্তু সেটা উল্লেখ নেই। তাহলে এটা আদার নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের জন্য এটা প্রযোজ্য হবে। আচ্ছা, ইন দ্য কেস এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারেস্ট দেয়ার ওয়ান ইজ নট ইনক্লুডেড, যেহেতু এটা আনরিকগনাইজড, সেই জন্য আমরা দেখব যে প্রতি বছরে যে স্যালারির সাথে আমরা এমপ্লয়ারের কন্ট্রিবিউশন আর ইন্টারেস্টের যোগ করছিলাম, এই আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আমরা সেটা করব না। আমরা কি করি, যখন নাকি এমপ্লয়ি সার্ভিসটা লিভ করছেন,
তখন তিনি এই অ্যাকুমুলেটেড প্রভিডেন্ট ফান্ড থেকে যে ব্যালেন্সটা প্রাপ্ত হচ্ছেন সেখান থেকে এমপ্লয়ি নিজের কন্ট্রিবিউশন যেটা আছে সেটা বাদ দেওয়ার পরে বাকিটুকুর উপরে তাকে ট্যাক্স দিতে হবে, সেটা ট্যাক্সেবল ইনকাম হিসেবে তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কথাটা এখানে লেখা আছে। আমরা এরপর একটু পয়েন্ট টু বি রিমেম্বার আমরা একটু দেখে নিই যে ট্যাক্স কম্পিটিশন ক্ষেত্রে আমরা কি দেখব। এখানে প্রথমে বলা হয়েছে কি যে এখানে যেহেতু এটা আনরিকগনাইজ, সেজন্য এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা আছে এবং এটা আমাদের নাথিং উইল বি অ্যাডেড ইন দ্য স্যালারি ইনকাম, স্যালারি ইনকামে কোনো কিছু অ্যাড হচ্ছে না। এবং যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এমপ্লয়িজের যখন রিটায়ারমেন্টে তিনি যাবেন তখন এই অ্যাকুমুলেটেড যে ব্যালেন্স সেখানে এমপ্লয়ারের যে অংশটুকু এবং যে ইন্টারেস্টটা তিনি পাবেন সেই ইন্টারেস্ট, এই দুটো জিনিস তখন তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে আমরা কাউন্ট করব, কিন্তু প্রতি বছরে তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে আমরা এটাকে ধরবো না। তাহলে এই হলো আমরা দেখে নিলাম প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড প্রথমে আমরা বলেছি স্ট্যাচুটরি অথবা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, তারপরে আমরা বলেছি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, তারপরে হলো আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। তাহলে এই প্রভিডেন্ট ফান্ডের তিনটা ক্যাটাগরি আমরা দেখলাম। আর গভর্নমেন্টাল প্রভিডেন্ট ফান্ডের মধ্যে আবার দুটো ক্যাটাগরি ছিল, একটা জেনারেল আর একটা হলো কন্ট্রিবিউটরি। তাহলে এরপরে আসো আমরা দেখি অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড। এটা অনেকটা ভবিষ্যৎ ব্যবস্থা, ঠিক আছে, এমপ্লয়ের জন্য ব্যবস্থাটা করেন। তো এটা পার্ট এ ফার্স্ট শিডিউল অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। তাহলে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এর ফার্স্ট শিডিউলে পার্ট এ তে আমরা এই সুপার অ্যানুয়েশন ফান্ড সম্পর্কে আমরা এই ক্লজগুলো পাবো, এর আওতায় অ্যাকচুয়ালি এটা গঠিত হয়। তাহলে এটা বলছে কি দিস ফান্ড ইজ ক্রিয়েটেড, কি কারণে, ফর গ্র্যান্টিং পেনশন অ্যান্ড আদার বেনিফিট টু দ্য এমপ্লয়িজ অন দেয়ার রিটায়ারমেন্ট। তাহলে রিটায়ারমেন্ট অর আফটার স্পেসিফাইড এজ অর ডেথ, তাহলে একজন এমপ্লয় তার রিটায়ারমেন্টের সময় অথবা তার একটা বয়স সীমা পার হলে অথবা একটা ডেথ হলে তার পরিবারকে কিছু সুবিধা দেওয়ার জন্য অথবা পেনশন দেওয়ার জন্য এই ফান্ডটা ক্রিয়েটেড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দিস ইজ রান বাই দ্য ইন্ডিভিজুয়াল নেম অফ দ্য এমপ্লয়ি। এই সুপার অ্যানুয়েশন ফান্ডগুলো প্রত্যেকটা এক একটা এমপ্লয়ের নামে এটা পরিচালিত হয়, রান করছে। This fund is approved and run under the provision, a provision part A first schedule of the Income Tax Ordinance 1984. এই অ্যাক্টের আন্ডারে এটা অ্যাপ্রুভড এবং পরিচালিত হচ্ছে। Both employee and employer contribute to the fund. এই সুপারঅ্যানুয়েশন ফান্ডটা প্রভিডেন্ট ফান্ডের মতোই এমপ্লয়ি এবং এমপ্লয়ারের কন্ট্রিবিউশনে এটা গঠিত হচ্ছে। তো স্বাভাবিকভাবে দ্য কন্ট্রিবিউশন অফ দ্য এমপ্লয়ার ইজ অ্যাডেড টু দ্য স্যালারি। তাহলে কন্ট্রিবিউশন এমপ্লয়ারের যে অংশটুকু, এটা যেটা অ্যাপ্রুভ সুপার অ্যানুয়েশন ফান্ড, সেখানে এমপ্লয়ার যে কন্ট্রিবিউটটা করছেন সেটা স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে ট্যাক্সেবল ইনকাম হিসেবে। অর্থাৎ আমরা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে আমরা যেভাবে দেখেছি এখানে একইভাবে অ্যাড করব। পার্থক্য এতটুকুই যে এখানে বলছে বাট ইন্টারেস্ট অন দিস ফান্ড অ্যান্ড এনি অ্যামাউন্ট রিসিভ ফ্রম ইট ইজ নট অ্যাডেড টু দ্য ইনকাম। তাহলে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টারেস্ট যে হচ্ছে অ্যাকুমুলেটেড ব্যালেন্সের উপর যে ইন্টারেস্টটা হচ্ছে সেটাও একটা লিমিট ক্রস করলে সেটা অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এই অ্যাপ্রুভ সুপার অ্যানুয়েশন ফান্ডের ক্ষেত্রে আমরা দেখব যে এটার এই অ্যাকুমুলেটেড ব্যালেন্সের উপরে যদি কোনো ইন্টারেস্ট অথবা অন্য কোনো এনি অ্যামাউন্ট রিসিভ ফ্রম ইট সেটা কিন্তু ট্যাক্সেবল না। এটা শুধুমাত্র এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা করছে এই ফান্ড ক্রিয়েটের ক্ষেত্রে বা কনস্টিটিউটের জন্য সেটা শুধুমাত্র ট্যাক্সেবল, এটা প্রতি বছরের স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তাহলে অ্যাডভান্টেজ আমরা দেখি। অ্যাডভান্টেজ গুলো কি, যেমন ইন্টারেস্ট অ্যান্ড আদার ইনকাম, যেটা কিছুদিন আগে আমরা দেখলাম যে ইন্টারেস্ট অ্যান্ড আদার ইনকাম ফ্রম দিস ফান্ড ইজ টোটালি ট্যাক্স এক্সেম্পটেড, এটা ট্যাক্স এক্সেম্পটেড টোটালি। তারপরে বলছে কি যে এনি গেইন ফ্রম সেল অর ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, তাহলে এই ফান্ডের ভিতরে রয়েছে এমন কোনো ক্যাপিটাল অ্যাসেট সেলের বা ট্রান্সফারের থেকে যদি কোনো গেইন আসে সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি ইনকাম, তার উপরেও ট্যাক্স ধার্য করা হচ্ছে না। আচ্ছা, এরপরে বলছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু দ্য ফান্ড উইল বি ট্যাক্স রিবেটেবল। তাহলে এখানে যে এমপ্লয়ের যে কন্ট্রিবিউশনটা এটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ধরতে পারবো। ট্যাক্স রিবেটেবল মানে হলো আমরা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে আমরা যেরকম দেখেছি যে আমরা এটাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ধরতে পারছি, সেরকমভাবে এখানে এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ধরতে পারবো, মানে এটা ট্যাক্স রিবেটেবল।
আচ্ছা, আর বলছে টোটাল অ্যামাউন্ট রিসিভ ফ্রম দ্য ফান্ড অ্যাট রিটায়ারমেন্ট ইজ ট্যাক্স এক্সেপ্টেড। যেহেতু কন্ট্রিবিউশন, এমপ্লয়ের কন্ট্রিবিউশনটা, এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা অ্যাড হয়ে যাচ্ছে প্রতি বছরের স্যালারির সাথে, এবং ইন্টারেস্ট এবং অত আলাদা কোনো ইনকামের উপরে কোনো ট্যাক্স ধরা হবে না, ট্যাক্সেবল ইনকাম না এটা। সেই জন্য আমরা দেখব যে অ্যামাউন্ট যখন রিসিভ করছে তিনি একদম শেষে সার্ভিস লাইফে, রিটায়ারমেন্টের সময় বা সার্ভিস লাইফের শেষে, তখন কোনো এটা পুরোপুরি ট্যাক্স এক্সেম্পটেড, তখন কোনো ট্যাক্স এটার উপরে ধার্য করা হচ্ছে না। আচ্ছা, এরপরে বলছে দ্য কন্ট্রিবিউশন অফ দ্য এমপ্লয়ার ইজ ট্রিটেড অ্যাজ দ্য অ্যাডমিসেবল এক্সপেন্স ফর হিম। তাহলে এই যে এমপ্লয়ার এখানে কন্ট্রিবিউট করছে এমপ্লয়ের সুপারঅ্যানুয়েশন ফান্ডে, অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ডে, সেখানে এটাকে এমপ্লয়ারের জন্য এটা অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে ধরা যাবে। অর্থাৎ এমপ্লয়ার মানে যার বিজনেস, যার কোম্পানিতে তিনি কাজ করছেন, তার কোম্পানির কিছু কিছু খরচকে মানে অ্যাপ্রুভ করা হয়েছে যে এই খরচটাকে অ্যাডমিসেবল বলা হচ্ছে। তাহলে এই যে কন্ট্রিবিউশনটা সে এমপ্লয়ের সুপারঅ্যানুয়েশন ফান্ডে করছে, সেটাকে বলা হচ্ছে অ্যাডমিসেবল এক্সপেন্স ফর হিম। ঠিক আছে, তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমরা এখানে পাবো। আচ্ছা, এরপরে আসো অ্যাপ্রুভড গ্র্যাচুইটি ফান্ড। এটাও অ্যাপ্রুভ বাই দ্য এনবিআর অ্যান্ড দ্য ফার্স্ট শিডিউল পার্ট সি, ফার্স্ট শিডিউল অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এটা পার্ট সিতে এটা সম্পর্কে বলা আছে, এবং এটা এনবিআর দ্বারা অ্যাপ্রুভড হবে। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে কি যে ইফ দ্য এমপ্লয়ার এগ্রিজ, তাদের যে জব, দ্য কন্ট্রাক্ট অফ দ্য জব, এমপ্লয়ি যখন তিনি নিয়োগ করছেন একজন এমপ্লয়ার, তার যে জবের যে কন্ট্রাক্টে সাইন করা হয়, সেখানে যদি এমপ্লয়ার এগ্রি করে যে তাকে গ্র্যাচুইটি ফান্ড তার জন্য তৈরি করা হবে, কনস্টিটিউট গ্র্যাচুইটি ফান্ড ফর দ্য এমপ্লয়িজ, ঠিক আছে, কন্ট্রাক্টে যদি বলা থাকে, তখন এমপ্লয়ার কী করে, কন্ট্রিবিউটস টু দ্য গ্র্যাচুইটি ফান্ড ফর দ্য বেনিফিট অফ দ্য এমপ্লয়িজ ইন দ্য ইভেন্ট অফ দ্য রিটায়ারমেন্ট। তাহলে এখানে এমপ্লয়ার কন্ট্রিবিউট করছেন এই গ্র্যাচুইটি, এটা কিন্তু শুধুমাত্র এমপ্লয়ারের কন্ট্রিবিউশন এখানে আমরা পাবো না। তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউট করছেন যে এই গ্র্যাচুইটি ফান্ডে, তিনি যখন রিটায়ারমেন্টে যাবেন তখন তিনি গ্র্যাচুইটি ফান্ড থেকে তাকে অ্যামাউন্ট প্রদান করবেন। তাহলে এখানে বলা আছে যে এটা অ্যাপ্রুভ গ্র্যাচুইটি ফান্ডটা কোন অ্যাক্টের আন্ডারে, যেটা আমরা বললাম যে এনবিআর এর অ্যাপ্রুভ করবে, এবং এটা পার্ট সি ফার্স্ট শিডিউল এটা বলা আছে। আচ্ছা, এরপরে দেখো বলেছে এমপ্লয়ার কন্ট্রিবিউটস নাথিং ইন দিস ফান্ড, যেটা আমি কিছু আগেই বললাম যে এই অ্যাপ্রুভড গ্র্যাচুইটি ফান্ডের মধ্যে আমরা দেখব এই ফান্ডটা ক্রিয়েট হচ্ছে শুধুমাত্র এমপ্লয়ারের কন্ট্রিবিউশন দ্বারা, এখানে এমপ্লয়ি কোনো কিছুই কন্ট্রিবিউট করছে না। আচ্ছা, এরপরে বলছি দ্য কন্ট্রিবিউশন অফ দ্য এমপ্লয়ার ইজ কনসিডার অ্যাজ ইনকাম অফ এমপ্লয়ি। তাহলে আমরা যেমনভাবে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে বা অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ডে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটাকে ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরেছি, একইভাবে এখানেও এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটাকে আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে প্রতি বছরে তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। বাট ইন্টারেস্ট অন দিস ফান্ড অথবা এনি অ্যামাউন্ট রিসিভেবল ফ্রম ইট is not added to the income. তাহলে অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ডের মতো এখানেও কিন্তু ইন্টারেস্ট বা অন্য কোনো অ্যামাউন্ট যদি এখান থেকে আমরা একজন এমপ্লয়ি রিসিভ করেন, তার উপরে কোনো ট্যাক্স ধরা হবে না, ট্যাক্সেবল ইনকাম না। আচ্ছা, অ্যাডভান্টেজ আমরা দেখি ইনকাম ফ্রম দ্য ফান্ড ইজ টোটালি ট্যাক্স এক্সেম্পটেড, যেটা আমরা বলেছি ইন্টারেস্ট অথবা আদার কোনো ইনকাম হলে। আবার একইভাবে এনি গেইন, যদি তার ক্যাপিটাল অ্যাসেট, এই ফান্ডের কোনো ক্যাপিটাল অ্যাসেট সেল অথবা ট্রান্সফার করার ফলে কোনো গেইন হয়, সেটাও কিন্তু ট্যাক্স এক্সেম্পটেড, ট্যাক্স ফ্রি ইনকাম। টোটাল অ্যামাউন্ট রিসিভ ফ্রম দ্য ফান্ড এট রিটায়ারমেন্ট ইজ ট্যাক্স এক্সেম্পটেড, টোটাল অ্যামাউন্ট যেটা রিসিভ করছেন তিনি রিটায়ারমেন্টের সময়, সেটাও ট্যাক্স এক্সেম্পটেড। আচ্ছা, আর দ্য কন্ট্রিবিউশন অফ দ্য এমপ্লয়ার ইজ ট্রিটেড অ্যাজ দ্য অ্যাডমিসেবল এক্সপেন্স ফর হিম। তার মানে একেবারেই আমাদের যে সুপারঅ্যানুয়েশন ফান্ড আমরা দেখেছি, তাহলে সুপারঅ্যানুয়েশন অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ডের ক্ষেত্রে যেভাবে আমরা দেখেছি, এখানেও তাই, যে এমপ্লয়ার যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটা তার অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে কাউন্ট করা হবে। আচ্ছা, এরপর আসো ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড। হ্যাঁ, ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, এটা কোম্পানিজ প্রফিট ওয়ার্কার পার্টিসিপেশন অ্যাক্ট 1968, ঠিক আছে, এটার আন্ডারে এই ফান্ডটা ক্রিয়েট হচ্ছে। এখানে দেখো কি বলছে, এটা এস্টাবলিশ হচ্ছে কোন সেটা এটা বলা আছে, বলছে এনি পেমেন্ট রিসিভ বাই অ্যান এমপ্লয়ি ফ্রম দিস ফান্ড সাবজেক্ট টু প্রেসক্রাইব লিমিট অ্যান্ড কন্ডিশনস। তার একটা লিমিট আছে, সেই লিমিটের অতিরিক্ত যদি হয়, এখান থেকে প্রাপ্ত যে অ্যামাউন্ট, সেখানে একটা লিমিট আছে 50,000 অ্যাকচুয়ালি, তাহলে সেই লিমিটের বেশি যদি
সে রিসিভ করে তখন এটা ট্যাক্সেবল হবে। এবং এটা বলা আছে কোথায়, দেখো যে আন্ডার প্যারা 21D পার্ট এ অফ 6 শিডিউল, যেখানে নন ট্যাক্সেবল ইনকাম সম্পর্কে বলা আছে, সেখানে এটা বলা আছে যে কতটুকু পরিমাণ নন ট্যাক্সেবল, তার থেকে বেশি হলে সেটা ইনকাম হিসেবে অ্যাড হবে। তাহলে এটা হলো ওয়ার্কার পার্টিসিপেশন ফান্ড। তাহলে এটাও একটা ফান্ড যেখান থেকে কোনো কিছু রিসিভ হলে তার একটা অ্যামাউন্টের পরে সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা তখন কি দেখলাম, আমরা এতক্ষণ যে ফান্ডগুলো মানে স্যালারির সাথে রিলেটেড, মানে একজন এমপ্লয়ির জন্য যে ফান্ডগুলো মেনটেন করছেন তার ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে, সেই ফান্ডগুলো ক্ষেত্রে সেটা আমরা ট্যাক্সেবল ইনকাম কি হতে পারে, অথবা কোনটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ধরবো, এগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো নন অ্যাসেসেবল ইনকাম আন্ডার দ্য হেড অফ স্যালারি। এটা তো আমরা আগেই দেখেছি, স্যালারির সাথে রিলেটেড নন অ্যাসেসেবল ইনকাম, সেটা আমরা আবার একটু ছোট্ট করে দেখে নিই। এটা 6 শিডিউল পার্ট এ অফ দ্য আইটিও, যেটা আমি আগেই বলেছি যে পার্ট এ অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর 6 শিডিউলে এটা লিস্ট আছে যে নন অ্যাসেসেবল যে ইনকামগুলো। আচ্ছা, এখানে দুটো ভাগ আমরা পাবো, একটা হলো বাংলাদেশি রেসিডেন্টের জন্য, এমপ্লয়ি যিনি বাংলাদেশি রেসিডেন্ট তার জন্য কি নন অ্যাসেসেবল, এবং ফরেন যারা এমপ্লয় তাদের জন্য আছে। তাহলে প্রথমে আমাদের বাংলাদেশি এমপ্লয়ের জন্য দেখো বলেছে এনি ইনকাম ফ্রম আ প্রভিডেন্ট ফান্ড। এটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রভিডেন্ট ফান্ড আন্ডার অ্যাক্ট 1925, তার মানে কি গভর্নমেন্টাল না, আমাদের যেটা স্ট্যাচুটরি প্রভিডেন্ট বা গভর্নমেন্ট স্ট্যাচুটরি ফান্ড ছিল, সেখানে আমরা দেখেছি যে এই যে প্রভিডেন্ট ফান্ডটা এখান থেকে কোনো ইনকাম হলে সেই ইনকামটা আমাদের নন ট্যাক্সেবল ইনকাম, মানে কি ইন্টারেস্ট নন ট্যাক্সেবল। আর ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, এখান থেকেও কোনো ইনকাম বা ইন্টারেস্টও সেটা নন ট্যাক্সেবল। আচ্ছা, এরপরে বলেছে এনি স্পেশাল অ্যালাউন্স। তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, আমরা যখন এলিমেন্ট অফ স্যালারি পড়েছি সেখানে আমরা দেখেছিলাম যে অফিসের, দেখো অফিসিয়াল এক্সপেন্স, যে অফিসের কোনো একটা কাজের জন্য তিনি কোনো একটা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সেই দায়িত্বটা পালন করতে যে তার কিছু এক্সপেন্স দরকার, কিছু খরচ দরকার, সেই খরচটা মিট আপের জন্য যখন একটা স্পেশাল অ্যালাউন্স দেওয়া হবে তখন সেটা কিন্তু নন ট্যাক্সেবল, সেটা ট্যাক্সেবল না। আচ্ছা, আর পেনশনটা আমাদের নন ট্যাক্সেবল। আর গ্র্যাচুইটি তো আমরা দেখেছিলাম যে 2.5 কোটি টাকার উপরে তিনি যদি এমপ্লয়ি যদি 2.5 কোটি টাকার উপরে গ্র্যাচুইটি থেকে কিছু পান তাহলে সেটা হবে ট্যাক্সেবল। তাহলে 2.5 কোটি টাকা পর্যন্ত নন ট্যাক্সেবল। আচ্ছা, বলছে এনি রিসিভ ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড আর ওয়ার্কার পার্টিসিপেশন ফান্ড। ঠিক আছে, ওয়ার্কার পার্টিসিপেশন ফান্ডের জন্য বলেছে নট এক্সিডিং টাকা 50,000, তার মানে 50,000 টাকা পর্যন্ত তিনি এটা নন অ্যাসেসেবল। আর অন্যান্য এসের ক্ষেত্রে বলেছে গভর্নমেন্ট এবং রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের অথবা অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ডের এনি রিসিপ্ট, ঠিক আছে, মানে ওই যে সেই ইনকামটা আর কি, ইনকাম যেটা কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড যেটা থাকে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, সেটা তো অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড if it is not exceed 1/3 of the basic salary or interest amount computed 14.5% per annum। তাহলে নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, আমরা স্যালারি অফ এলিমেন্ট অফ স্যালারির মধ্যে দেখেছিলাম যে ইন্টারেস্ট অফ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের উপর যে অ্যাকুমুলেটেড ব্যালেন্স তার উপরে যে ইন্টারেস্টটা প্রাপ্ত হচ্ছে সেটা যদি 14.5% অথবা 1/3 অফ দ্য বেসিক স্যালারি, এই দুটোর মধ্যে যেটা কম তার থেকে বেশি হয়, ঠিক আছে, তার থেকে যদি বেশি হয় সেটা অ্যাড হবে। তাহলে এই পর্যন্ত হলো নন অ্যাসেসেবল, এই পর্যন্ত নন অ্যাসেসেবল, ট্যাক্সেবল না আর কি। Any amount received by the employer for a government organization, a local authority or an autonomous or semi-autonomous body at the time of the retirement। তাহলে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা কোনো লোকাল অথরিটির যে এমপ্লয়ি অথবা অটোনোমাস অথবা সেমি অটোনোমাস বডিতে কর্মরত আছেন এমন কোনো এমপ্লয়ি রিটায়ারমেন্টের সময় যা প্রাপ্ত হচ্ছে সেটা ট্যাক্সেবল ইনকাম না, সেটা নন ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা, এরপর আসো ফরেন এমপ্লয়ীদের জন্য এনি ইনকাম রিসিভ বাই অ্যান অ্যাম্বাসেডর, হাই কমিশনার, এনভয়, মিনিস্টার, চার্জ অ্যাফেয়ার্স, কমিশনার, কনসুলার, সেক্রেটারি, অ্যাডভাইজার অর অফ অ্যান এম্বাসি অর হাই কমিশনার। তাহলে আমাদের এরা অবশ্যই তো বিদেশি, তারা নন রেসিডেন্ট বা বাংলাদেশি নন। তাহলে এনি ফরেন এমপ্লয়ের ক্ষেত্রে আমরা দেখব যে যারা অ্যাম্বাসেডার, হাই কমিশনার আছেন, এনভয় মানে গ্রুপ,
এনভয় মানে হলো একটা বাহিনীর মধ্যে আছেন। মিনিস্টার, চার্জ অ্যাফেয়ার্স, কমিশনার, কাউন্সিলর অথবা অ্যাডভাইজার, মানে অ্যাম্বাসি অথবা হাই কমিশনার যিনি অ্যাডভাইজার হিসেবে নিয়োজিত আছেন, এমন কোনো ব্যক্তি যা পাচ্ছেন ইনকাম হিসেবে, যা রিসিভ করছেন সেটা নন ট্যাক্সেবল। আচ্ছা, আর এছাড়া আছে স্যালারি অফ আ ফরেন টেকনিশিয়ান। ঠিক আছে, স্যালারি অফ আ ফরেন টেকনিশিয়ান এমপ্লয়েড বাই আ বাংলাদেশি ফার্ম। কোনো বাংলাদেশি ফার্মে কর্মরত আছেন এমন কোনো ফরেন টেকনিশিয়ান, টেকনিক্যাল পার্সন, তার স্যালারিটাও নন ট্যাক্সেবল, হ্যাঁ, নন অ্যাসেসেবল। আর ট্যাক্স লাইবিলিটি অফ অ্যান এমপ্লয়ার কম্পিউটেড অন দ্য স্যালারি অফ আ ফরেন টেকনিশিয়ান অ্যাজ পার প্যারা 15। তাহলে এই যে প্যারা 15-এ যে টেকনিশিয়ানের কথা বলা আছে তার স্যালারিটা কম্পিউট করতে যেয়ে যদি এমপ্লয়ার কোনো ট্যাক্স লাইবিলিটি তৈরি হয় সেটাও হবে নন অ্যাসেসেবল। আর বলেছে স্যালারি অফ আ ফরেন টেকনিশিয়ান অ্যান্ড ট্যাক্স paid by the employer on his employer who works in a NBR approved consultancy or engineering firm। তাহলে এটা ছিল বাংলাদেশি ফার্মের মধ্যে কোনো ফরেন টেকনিশিয়ান হলে তার স্যালারি, এবং যদি এমপ্লয়ার কোনো কিছু কন্ট্রিবিউট করে, কোনো কিছু ট্যাক্স প্রদান করে, ট্যাক্স লাইবিলিটি হয় সেটাও। আর এটা বলা হয়েছে যদি NBR অ্যাপ্রুভ করেছে এমন কোনো কনসালটেন্সি অথবা ইঞ্জিনিয়ারিং ফার্মে যিনি টেকনিশিয়ান, ফরেন টেকনিশিয়ান কর্মরত আছেন, তার স্যালারিটা নন ট্যাক্সেবল, এবং তার এই স্যালারি কাউন্ট করতে যে যদি এমপ্লয়ার কোনো ট্যাক্স লাইবিলিটি তৈরি হয় সেটাও নন ট্যাক্সেবল। তাহলে আমরা দেখে নিলাম আমাদের স্যালারির সাথে রিলেটেড যে নন ট্যাক্সেবল ইনকামগুলো আছে, সেই নন ট্যাক্সেবল ইনকামগুলো আমরা দেখে নিলাম। এটা বাংলাদেশি এবং ফরেন এমপ্লয়ি, রেসিডেন্ট এবং ফরেন, এই দু ধরনের এমপ্লয়ের জন্য আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসো চার্জেবিলিটি অফ দ্য ট্যাক্স লাইবিলিটি। তাহলে আমরা একটু দেখে নিই যে কোন এমপ্লয়ের জন্য কি ধরনের ট্যাক্সের চার্জেবিলিটি করা হয়। যেমন একদম প্রথমে নেচার অফ পার্সন আমরা দেখবো যে প্রাইম মিনিস্টার, স্পিকার, মিনিস্টার অ্যান্ড অ্যাডভাইজার উইথ মিনিস্টার র্যাঙ্ক অ্যান্ড ডেপুটি স্পিকার, তাদের জন্য দেখো চার্জেবিলিটি অফ ট্যাক্স অন স্যালারি ইনকাম কি, অনলি বেসিক স্যালারি অ্যামাউন্ট ইজ ট্যাক্সেবল, অনলি বেসিক স্যালারি। ঠিক আছে, আদার অ্যালাউন্সেস এলিমেন্টস অফ স্যালারি আর ফুললি এক্সাম্পটেড। তাহলে অন্য কোনো ভাতা অথবা যেটা এলিমেন্ট অফ স্যালারিতে আমরা অনেক কিছু পড়েছি, সব কিছু ফুললি এক্সাম্পটেড, শুধুমাত্র তাদের বেসিক স্যালারির উপরে ট্যাক্স কাউন্ট হবে। কাদের জন্য? এটা হলো প্রাইম মিনিস্টার, স্পিকার, মিনিস্টার অ্যান্ড অ্যাডভাইজার উইথ মিনিস্টার র্যাঙ্ক, আর একটা হলো ডেপুটি স্পিকার, তাদের জন্য। আচ্ছা, আর এছাড়া আছে অনারেবল জাজ অফ হাইকোর্ট অ্যান্ড অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। তাহলে অনারেবল জাজদের জন্য, যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ডিভিশনে কর্মরত আছেন, তাদের জন্য অনলি বেসিক স্যালারি ইজ ট্যাক্সেবল। ঠিক আছে, আদার অ্যালাউন্সেস এলিমেন্ট অফ স্যালারি আর ফুললি এক্সাম্পটেড। তাহলে এখানেও আমরা দেখবো যে অনলি বেসিক স্যালারি হলো ট্যাক্সেবল। আর আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য, যে অন্যান্য গভর্নমেন্টের যে সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের জন্য বেসিক স্যালারির সাথে ফেস্টিভ্যাল অ্যালাউন্স এবং বোনাস, ঠিক আছে, বোনাস অ্যামাউন্ট ইজ ট্যাক্সেবল। তাহলে এখানে বেসিক স্যালারির সাথে আরও দুটো জিনিস অ্যাড করা হয়েছে, একটা হলো ফেস্টিভ্যাল অ্যালাউন্স, উৎসব ভাতা, আর একটা হলো বোনাস অ্যামাউন্ট। ঠিক আছে, যে বোনাসটা উৎসব ভাতা, ফেস্টিভ্যাল অ্যালাউন্স হলো বৈশাখী ভাতা যেটা দেওয়া হচ্ছে ইদানিং, আর বোনাস অ্যামাউন্ট হলো যেটা আমাদের ঈদ পার্বণে বা পূজাতে যেগুলো দেওয়া হয়। তাহলে এছাড়া আদার অ্যালাউন্সেস এলিমেন্ট অফ স্যালারি আর ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে নিলাম যে বিভিন্ন পার্সনস অনুযায়ী কিভাবে ট্যাক্সটা চার্জ হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে আইটেম ইনক্লুডেড ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের সাথে আমরা মানে স্যালারির মধ্যে কোন কোন খাত আছে যেখানে ইনভেস্ট করলে বা বিনিয়োগ করলে বা যেখানে খরচের জন্য সেটাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে আমরা এই রিবেটের বেনিফিট পাই। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স মানে হলো আমরা একটা রিবেট পাবো। তাহলে কি কি আছে দেখো, প্রথমে বলেছে যে এনি ইনকাম ডিডাক্টেড টু আ ডিফার্ড অ্যানুইটি। ঠিক আছে, ডিফার্ড অ্যানুইটি হিসেবে যদি কোনো অ্যামাউন্ট ডিডাক্টেড হয় অথবা ফর মেকিং প্রভিশনস ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, তার ওয়াইফ বা চিলড্রেন, এমপ্লয়ের ওয়াইফ বা স্পাউস অথবা চিলড্রেনের জন্য যদি কোনো প্রভিশনস রাখা হয়, তাহলে সেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে কাউন্ট হবে। তবে শর্ত হলো যে নট এক্সিডিং 1/5 অফ দ্য বেসিক স্যালারি, যে এমপ্লয়ের যে বেসিক স্যালারি তার 1/5 মানে এক্সিড করবে না। তাহলে 1/5 পর্যন্ত তিনি
এই যদি তিনি বিনিয়োগ করেন ডিফার্ড অ্যানুইটি হিসেবে অথবা তার ওয়াইফ বা চিলড্রেনের জন্য কোনো প্রভিশনস হিসেবে, সেক্ষেত্রে সেটা আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ধরবো। এমপ্লয়েজ কন্ট্রিবিউশন টু দ্য গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, গভর্নমেন্ট অথবা স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ডে যেটা এমপ্লয়ের কন্ট্রিবিউশন, সেটাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে কাউন্ট করা হবে, এমপ্লয়ার কিন্তু না, শুধু এমপ্লয়েজ কন্ট্রিবিউশন। আচ্ছা, এমপ্লয়েজ অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ার এবং এমপ্লয়ের যে কন্ট্রিবিউশনটা আছে সেটাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে কাউন্ট করতে পারবো। অর্ডিনারি অ্যানুয়াল কন্ট্রিবিউশন টু অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ড, সুপারঅ্যানুয়েশন ফান্ডের যে কন্ট্রিবিউশনটা আছে সেটাকেও আমরা রিকগনাইজ প্রভিডেন্ট, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে কাউন্ট করতে পারবো। এমপ্লয়েজ কন্ট্রিবিউশন টু আ বেনেভোলেন্ট ফান্ড অর গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, তাহলে কোনো বেনেভোলেন্ট ফান্ড অথবা কোনো গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে যদি এমপ্লয়ি কিছু কন্ট্রিবিউট করেন সেটাও ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে কাউন্ট হবে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সগুলো কি কি হতে পারে। আচ্ছা, স্যালারির সাথে, এটা কিন্তু সবই স্যালারির সাথে রিলেটেড, আমরা বলছি স্যালারির বাইরেও আরও কিছু আছে, সেটা আমরা প্রত্যেকটা খাত থেকে যখন আমরা ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করা শিখবো তখন আমরা সেখানে সেগুলো দেখে নেব। আচ্ছা, আর আমাদের লাস্ট যে টপিকটা আছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সেস অফ ফ্রম স্যালারি, তাহলে স্যালারির ক্ষেত্রে যেটা আমরা দেখবো যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে স্যালারি দেওয়ার সময় এমপ্লয়ারকে তা ট্যাক্স কেটে রাখতে হবে, ঠিক আছে। ট্যাক্সের পরিমাণ, একটা ট্যাক্স পরিমাণ অ্যাভারেজ রেটে, অ্যাট দ্য অ্যাভারেজ রেট, একটা অ্যাভারেজ রেটে ট্যাক্সটা কেটে বাদ দিয়ে ডিডাক্ট করে বাকি টাকাটা তাকে প্রদান করতে হবে, তাহলে এটা স্যালারির জন্য মাস্ট। The tax shall be calculated on the basis of the rate of tax in force of the financial year, তাহলে যে ইয়ারে তিনি ট্যাক্সটা কাউন্ট করছেন সেই ফিনান্সিয়াল ইয়ারে ট্যাক্স যেভাবে বলা হয়েছে সেভাবে তিনি সেটাকে কাউন্ট করবেন, ঠিক আছে। যে আমরা যে প্যারামিটারগুলো দেখেছিলাম যে প্রথম 10%-এর উপরে কত, 15%-এর উপরে কত, মানে কোনটার উপরে ট্যাক্সেবল ইনকামের উপরে যে আমরা কাউন্ট করেছিলাম 10%, 15%, সেভাবে তিনি কাউন্ট করবেন। তবে পুরোটাই ডিপেন্ড করছে ওই ফিনান্সিয়াল ইয়ারে কিভাবে অ্যাপ্রুভ করা হয়েছে। আচ্ছা, এছাড়া বলা হচ্ছে কি যেটা যেই ট্যাক্সটা ডিডাক্ট করা হচ্ছে সেটা ইনক্রিজ হতে পারে অথবা ডিক্রিজও হতে পারে, যে তিনি বছর শেষে তিনি যখন রেগুলার অ্যাসেসমেন্টে আসছেন করছেন তখন সেটা অ্যাডজাস্ট করার জন্য এটা ডিক্রিজ বা ইনক্রিজ হতে পারে যে পরিমাণ ট্যাক্স কেটে রাখা হলো। আচ্ছা, এছাড়া বলা হচ্ছে যে ডিডাকশনের ক্ষেত্রে আমরা যখন ফরেন কারেন্সি, যদি ফরেন কারেন্সিতে ইনকামটা হয় তাহলে সেই ক্ষেত্রে যখন ডিডাকশনটা হবে কি রেটে এই টাকাটা কাউন্ট করা হবে সেটা কিন্তু এনবিআর বলে দিবে, হ্যাঁ, ক্যালকুলেটেড অ্যাট সাচ রেট অ্যাজ দ্য বোর্ড মে প্রেসক্রাইব, তাহলে বোর্ড যেভাবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেভাবে তাকে বলে দিবে যে এই রেটে ফরেন ইনকামের উপরে ট্যাক্স, ফরেন স্যালারির উপরে ট্যাক্স ক্যালকুলেট হবে, সেভাবে ক্যালকুলেটেড হবে। আচ্ছা, এছাড়া বলছে দ্য ট্যাক্স সো ডিডাক্টেড শ্যাল বি অ্যাডজাস্টেড এগেইনস্ট দ্য ট্যাক্স লায়াবিলিটি অ্যাট দ্য টাইম অফ রেগুলার অ্যাসেসমেন্ট, তাহলে বছরের শেষে যখন রেগুলার অ্যাসেসমেন্টটা হচ্ছে তখন এই যে ডিডাক্টেড স্যালারি থেকে যে পরিমাণ টাকাটা কেটে রাখা হয়েছে সেটাকে অ্যাডজাস্ট করার পরে বা যদি কিছু অতিরিক্ত আরও ট্যাক্স প্রদান করতে হয় তখন তাহলে প্রদান করতে হবে, আর যদি না হয় রিফান্ডও তিনি ক্লেম করতে পারেন। আচ্ছা, এরপরে বলছে যে যদি ট্যাক্স ডিফল্টারকে এমপ্লয়ার যদি ফেল করে যে ইন হিজ ডিউটি টু ডিডাক্ট ট্যাক্স অ্যাট সোর্স, এটা এমপ্লয়ারের দায়িত্ব যে এমপ্লয়ার তিনি ট্যাক্সটা কেটে রেখে তারপরে এমপ্লয়িকে স্যালারিটা প্রদান করবেন এবং পরবর্তীতে এই ট্যাক্সটা তিনি মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি সেটা দিয়ে দেবেন, অর্থাৎ এমবিআই তিনি প্রদান করবেন। তাহলে তিনি যদি এই ব্যাপারে ডিফল্টার হন তাহলে বলা হয়েছে রেসপন্সিবল ফর পেমেন্ট অফ অ্যাডিশনাল 2% সারচার্জ পার মান্থ অন দ্য ট্যাক্স অ্যামাউন্ট, তাহলে ট্যাক্স অ্যামাউন্টের উপরে যে ট্যাক্স অ্যামাউন্টটা হচ্ছে সেই ট্যাক্স অ্যামাউন্টের উপরে অ্যাডিশনাল 2% একটা সারচার্জ কাউন্ট হবে পার মান্থ, প্রতি মাসে, ঠিক আছে। আর লাস্ট যে কথাটা বলা হয়েছে যে এখানে এটা এই যে অ্যাকর্ডেন্স যে ইস্যু ইন টু রুল 18, হ্যাঁ, স্পেসিফাইং রিলেভেন্ট ইনফরমেশন, আমাদের সেকশন 18-এ একটা রুলস বলে দেওয়া হয়েছে যে যিনি এই ট্যাক্সটা ডিডাক্ট করে রাখছেন তিনি অবশ্যই আ সার্টিফিকেট টু ট্যাক্স ডিডাক্টেড আন্ডার সেকশন 58 শ্যাল বি ইস্যুড, তাহলে এই ট্যাক্স আন্ডার সেকশন 58-এর আওতায়
আর যেই ট্যাক্সটা ডিডাক্ট করে রাখা হলো 50 আওতায় যে ট্যাক্সটা ডিডাক্ট করে রাখা হলো সেই ট্যাক্সটা যে ডিডাক্টেড হয়েছে সেই ব্যাপারে তাকে এমপ্লয়ারকে কি করতে হবে, একটা সার্টিফিকেট প্রদান করতে হবে এমপ্লয়কে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের স্যালারি সম্পর্কে আমাদের আলোচনা। আমরা তাহলে 3টা ক্লাসে আমরা স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি সম্পর্কে জেনে নিলাম, যে আমরা এখানে কতটুকু ট্যাক্সেবল ইনকাম ধরবো এবং বিভিন্ন আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কীভাবে নির্ণয় করব এটা আমরা দেখে নিলাম। এবং লাস্টলি আমরা দেখলাম যেটা যে ডিডাক্টেড স্যালারি অ্যাট সোর্স, আমাদের যে ট্যাক্স রিলেটেড সোর্স করতে হবে স্যালারির ক্ষেত্রে এটা বাধ্যতামূলক, এটা ট্যাক্স রিলেটেড সোর্স করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী সেটা আমরা দেখে নিলাম। তাহলে আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি নতুন কোনো টপিক নিয়ে আসবো, অথবা যেটা আমরা আজকে ইনকাম ফ্রম স্যালারি করলাম তার ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা কিছু করতে পারি। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।